যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। প্রেমে পড়েননি এমন কোনো মানুষ গোটা পৃথিবীতে অন্তত খুঁজে পাওয়া মুশকিল। কেউ প্রেমে পড়ে জয়ী হয়েছেন, আবার কেউ প্রেমে পড়ে দেবদাসও হয়েছেন। হিটলারের মতো মানুষ প্রেমে পড়েছেন এবং নিজের প্রেমিকাকে নিয়ে নিজের খোঁড়া বাংকারেই জীবনের শেষ অধ্যায়ে ঢুকে পড়েছেন। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো। আমরা সবাই জানি যে উত্তম কুমার তো বারবার প্রেমে পড়েছেন, কিন্তু কেমন ছিল উত্তম কুমারের প্রথম প্রেম বা প্রথম প্রেমে পড়া? কে ছিলেন তার প্রেমিকা? তার এই প্রথম প্রেমে পড়ায় যাবতীয় কলকাঠি বলো বা সহযোগিতাই বলো, সেটা করেছিলেন কে? আজ সেটাই আমি তোমাকে শেয়ার করব। আগের ভিডিওটার মতো বলি, আজ যা বলবো তার একটা বাক্য কেন, একটা শব্দ আমার নয়। উত্তম কুমার নিজে মুখে তার এই নির্জলা সত্যি কথাটা বলেছেন বিখ্যাত তরুণ সাংবাদিক গৌরাঙ্গ প্রসাদ ঘোষের কাছে। অবশ্যই এটার লিখিত প্রমাণ আছে, আর আমি সেই নির্জলা সত্যি কথাটা তোমার সঙ্গে শেয়ার করব। মহানায়ক উত্তম কুমারের জীবনের প্রথম প্রেম, সেটা কি আর ছাড়া যায়? তাই আমি জানি বন্ধু, না বললেও তুমি কিন্তু আজ অবশ্যই থাকবে আমার সঙ্গে। পোর্ট কমিশনার্স অফিসে আমার চাকরি হলো। যোগ দিলাম ক্যাশ ডিপার্টমেন্টে। মাসিক 275 টাকা মাইনের সাধারণ কেরানি হয়ে গেলাম আমি। রোজ অফিসে যাই, কাজ করি, 5টা বাজলেই চলে আসি ট্রামের স্টপেজে। পেটে একেবারে এক রাশ খিদের জ্বালা। সবাই টিফিন খায়, আর আমি ঠিক সেই সময় নিজের চেয়ারে বসে থাকি। হয়তো টেবিলের উপর দুহাতের মধ্যে মুখ গুঁজে স্বপ্নের জাল বুনি। কিন্তু বাড়ি ফিরলেও ঘরে মন আর বসে না। বেরিয়ে পড়ি ক্লাবের উদ্দেশ্যে। শুরু করি কোনো নাটকের রিহার্সাল অথবা নির্জলা আড্ডা। কিন্তু ক্রমে ক্রমেই উৎসাহ যেন স্তিমিত হয়ে যেতে লাগলো। ভালো লাগলো না, কিচ্ছু ভালো লাগে না। অবসর সময় শুধু বাড়িতেই থাকি। এরকম করেই একদিন বাড়িতে আছি, ছুটির দিন। হঠাৎ নজরে পড়ল একটা মেয়ের দিকে। মেয়েটাকে দেখে আমার যুবক মনে একেবারে শিহরণ খেলে গেল। ভালো করে দেখবার চেষ্টা করলাম তাকে। আমার জাটতুতো বোন অন্নপূর্ণার সঙ্গে হাসতে হাসতে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে মেয়েটি। বড় মিষ্টি তার হাসি, সুশ্রী। বলতে একটুও লজ্জা নেই, সেই মুহূর্তে বড় ভালো লেগে গেল মেয়েটাকে। এই যেন প্রথম দর্শনেই প্রেমের ব্যাপার। ভাবলাম ভয় কিসের? অন্নপূর্ণাকে ডেকে মেয়েটার পরিচয় জিজ্ঞাসা করলাম, পরিচিত হলাম। নিজেকে সেই মুহূর্তে অনেকটা প্রস্তুত করলাম, কিন্তু ওদের কাছে এগিয়ে যাবার আগেই মেয়েটি আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখলাম অন্নপূর্ণা ফিরে আসছে। বোধহয় বান্ধবীকে খানিক দূর এগিয়ে দিয়ে ফিরে এলো। আমি একটু মুষড়ে পড়লাম। আবার মনে হলো অন্নপূর্ণাকে ডেকে ওর পরিচয়টা জানি, কিন্তু না, হলো না। অনেক চেষ্টা করেও জিজ্ঞাসা করা হলো না। বারবার প্রচণ্ড চেষ্টা করেও পারলাম না। একরাশ লজ্জা যেন আমার কণ্ঠরোধ করতে লাগলো। এরপর মাত্র কয়েকটা দিন অনেক চেষ্টা করেও মেয়েটিকে যেন কিছুতেই ভুলতে পারলাম না। অফিস ছুটি হলে যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফিরি। বাড়ি ফেরার জন্য যেন ব্যাকুল হয়ে থাকি। বাড়ি ফিরে এসেই সবার অলক্ষ্যে একবার গোটা বাড়িটা ভালো করে দেখে নিই, দেখি সে এসেছে কি না। আশাহত হই, আজ না আসুক, কাল নিশ্চয়ই সে আসবে। এমন একটা আশার জন্ম হতে লাগলো আমার মনে। বাড়িতে নতুন কোনো কণ্ঠ কানে এলেই সজাগ হয়ে থাকতাম, ওই বুঝি মেয়েটি এসেছে। এইভাবে কখন যে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম তা আমি নিজেও জানতাম না। তার প্রতীক্ষায় আছি। এমন সময় মেয়েটি আবার আমাদের বাড়িতে এলো। মনে হলো অন্নপূর্ণাকে সে পৌঁছে দিতে এসেছে। সেদিন ঠিক সেই সময় আমিও বাড়িতে, নিজের ঘরে। নিজের ঘর থেকেই সেদিন আবার একবার মেয়েটিকে দেখলাম, দু চোখ ভরে দেখলাম। যত দেখি মনে হয় যেন কত দিনের দেখা। নিজেকে আর সংযমী করে রাখতে পারলাম না। চুপি চুপি অন্নপূর্ণাকে আমি ডাকলাম। প্রশ্নবোধক দৃষ্টি মেলে সে আমার কাছে এলো।
তারপর অনেকটা সাহসে ভর করে জিজ্ঞাসা করলাম, তোকে কে পৌঁছে দিয়ে গেল রে? অন্নপূর্ণার চোখে মুখে দুষ্টু মিষ্টির ছাপ। সে পাল্টা প্রশ্ন করলো, কেন বল দেখিনি? ভীষণ রাগ হলো আমার। বললাম, আমি জানলে কি আর তোকে জিজ্ঞাসা করতুম? ওই যে এক্ষুনি এসেছিল তোর সঙ্গে। অন্নপূর্ণার মুখে ঠিক তেমনই দুষ্টু মিষ্টির হাসি। মুখের ওপরে একটা হাত চাপা দিয়ে সে মুচকি হাসতে হাসতে বলল, ও তো গৌরী। আমার কাছে তখন ওইটুকু গৌরীই যথেষ্ট নয়, ওর সম্পূর্ণ পরিচয়টা জানবার জন্য আমি তখন রীতিমতো ব্যাকুল। মনে হলো অন্নপূর্ণার ওপর ভীষণ রাগ হলেও গাম্ভীর্য বজায় রেখে বললাম, তা গৌরী কে বলবি তো? অন্নপূর্ণা বলল, গৌরী রানী গাঙ্গুলি, অ্যাস্টন আর ল্যান্সটাউন রোডের মুখে থাকে। ল্যান্সটাউন রোডের অভিজাত ব্রাহ্মণ পরিবারের মেয়ে, ধনী পরিবারের সন্তান। রাজবালা গানের স্কুলে অন্নপূর্ণার সঙ্গে গৌরীর পরিচয়। আমি সব কথা শুনে খানিকটা আশ্বস্ত হলাম। গৌরী গান ভালোবাসে জেনে আমি যেন আরও রোমাঞ্চিত হলাম। তারপর থেকে গৌরীর সঙ্গে ভালো করে আলাপ করব বলে আমার ভিতরটা একেবারে উদ্বেলিত হতে লাগলো। দেরি যেন আর সয় না, সুযোগের অপেক্ষা করতে লাগলাম। ভাবলাম, একবার যদি আসে আমি তাকে গান শোনাব। ভিতরকার মানুষটা অস্বাভাবিকভাবে ছেলে মানুষ হয়ে পড়ছে তখন। আমি বুঝেও যেন বুঝতে পারছি না, প্রহর গুনেই চলেছি। আমার মনে তখন রাতের জ্যোৎস্না, আর রাতের আকাশ তখন ভোরের আলো। গোটা রাত ধরেই শুধু গৌরীকে ভেবেই চলেছি। সেদিন বোধহয় ছিল আমার ছুটির দিন। বাড়িতে আছি, হঠাৎ গৌরীর কণ্ঠস্বর আমার কানে এলো। গৌরী এসেছে। নিজেকে শক্ত করে ওর সঙ্গে আজ ভালো করে আলাপ করব বলে প্রস্তুতি নিতে লাগলাম। হঠাৎ মাথায় একটা দুষ্টমি বুদ্ধি খেলে গেল। তাড়াতাড়ি হারমোনিয়াম টেনে আমি গান গাইতে শুরু করলাম। ভাবখানা এমন যেন সত্যিই আমি সঙ্গীত সাধনায় রত। অবশ্য দরদ দিয়েই গান গাইছিলাম। গান গাইছি, কিন্তু দৃষ্টি পড়ে রইল আমার দরজার ওপরে। আশা, আমার গান শুনবার জন্য গৌরী নিশ্চয়ই দরজার কাছ বরাবর আসবে। আমি গান গেয়েই চলেছি, একটার পর একটা গান। অনেকগুলো গানই আমি তখন গেয়ে ফেলেছি। তবুও কই, গৌরী তো এলো না। অত্যন্ত রাগ হলো। ভাবলাম, ধুস, হারমোনিয়াম তুলে রাখি। মনে হলো এই মোহ ত্যাগ করা দরকার। ভাবলাম, বড়লোকের দেমাগি মেয়ে এসে হয়তো আমাকে উপেক্ষা করাই তার বিলাস। ভাবলাম, ওকে ভুলে যাওয়াই ভালো। মনে রেখে লাভ কি তাকে? প্রতিজ্ঞা করে বসলাম, আর যাই হোক, কিছুতেই আমার মনের দর্পণে তার প্রতিচ্ছবি ভাসতে দেব না। হলো না, কিছুতেই ভুলতে পারলাম না। গৌরীর মুখটা কিন্তু ঠিক সেই ঘুরে ফিরেই যেন আমার মনের পর্দায় এসে দাঁড়াতে লাগলো। গৌরীকে বাড়ির বাইরে পর্যন্ত পৌঁছে দিয়ে অন্নপূর্ণা আমার কাছে এসে দাঁড়ালো। যতটা পারলাম গাম্ভীর্য বজায় রেখে বললাম, কি চাই? কথাটা এমনভাবে বললাম যেন সব ব্যাপারটার জন্য অন্নপূর্ণাই দায়ী। সেও আকস্মিক এই পরিবর্তনে অনেকটা দমে গেল, আর সেই মুহূর্তে সমস্ত উৎসাহ যেন তার হারিয়ে গেল। তবুও যতটা সম্ভব সে নিজেকে সহজ করে বলল, দাদা, গৌরী বললে তোর দাদার গানের গলাটা তো বেশ, ও তোমার সঙ্গে দেখা করবে, আলাপ করবে বলেছে। আমি সেই কথা শোনা থেকে যেন কেমন হয়ে গেলাম। গৌরী আমার গানের তারিফ করেছে শুনে আমি সেই মুহূর্তে আনন্দে খুশিতে টলমল করে উঠলাম। আমি যেন একটু বেশি মাত্রায় ব্যাকুল হয়ে পড়লাম। সেই ব্যাকুলতা নিয়েই আমি আছি। গৌরী তো পেল না। একদিকে সিনেমার নায়ক হবার অত্যুগ্র আকাঙ্ক্ষা, অন্যদিকে গৌরীকে পাবার ব্যাকুলতা আমাকে তখন রীতিমতো অস্থির করে তুলেছে। অনেক কষ্টে মনকে সান্ত্বনা দিলাম এই ভেবে, গৌরী ধনির দুলালি, তাকে আশা করা দুরাশা মাত্র। তাই আমি গৌরীকে ভোলার চেষ্টা করলাম, তবুও হলো না, পারলাম না। অনেক চেষ্টা করেও আমার মনের ওপর থেকে গৌরীকে সরিয়ে রাখতে পারলাম না। ওকে ভুলবার জন্য আমি আমার শিল্পী হওয়ার স্বপ্নকে সার্থক করে তোলবার জন্য আবার নতুন করে অভিযান শুরু করে দিলাম। ভাবলাম, ঘরে বসে থাকলে তো আর কেউ বাড়ি বয়ে এসে সুযোগ দেবে না। সুযোগ পেতে হলে আমাকে বেরিয়ে পড়তে হবে পথে। যেমন করে হোক সুযোগ পেতে হবে, আমাকে পেতেই হবে। আর সুযোগ যদি সহজে নাও আসে, তাহলে আমিও আমার সংকল্প থেকে এতটুকুও সরে দাঁড়াবো না। বেরিয়ে পড়লাম স্টুডিও পাড়ার উদ্দেশ্যে। এদিকে অনেক সময় বিভিন্ন বিচিত্র অনুষ্ঠানে, বিশেষ করে পাড়ার আশেপাশের এই অনুষ্ঠানগুলোতে একবার গান গাইবার জন্য আমি সুযোগের চেষ্টা করতাম পাগলের মতো। কেউ কেউ যে সুযোগ দিতেন না তা নয়, আবার অনেকে অনুষ্ঠানে আমাকে গাইতে দেবেন বলে বসিয়ে রেখেও শেষ পর্যন্ত সুযোগ না দিয়ে
অপমান করেছেন দিনের পর দিন। মনে পড়ে, আজ স্পষ্ট মনে পড়ে, সব গণ্যমান্য কণ্ঠশিল্পীরা পর পর প্রোগ্রাম সেরে চলে যেতেন, আর আমি গান শোনানোর একরাশ আকাঙ্ক্ষা নিয়ে নেপথ্যে প্রতীক্ষা করতাম। এইসব আমার তখন অপমান বলে মনে হতো, ভীষণ মনে হতো। আজ মনে হয় সেটাই ছিল আমার প্রতি তাদের শুভেচ্ছা, অনুপ্রেরণা। আর এই সব ভেবেই সেদিন নিজেকে সান্ত্বনা দিতাম। তখন ভাবতাম, নতুনের জীবনে এসব ঘটনা তো ঘটেই, তাতে আর যাই হোক, ব্যথিত হলে চলবে না, ভেঙে পড়া উচিত নয়, নিরাশ হওয়া অন্যায়। আমি নিরাশ হতাম না, কিচ্ছু মনেও করতাম না। আসলে আমার মন বলে বস্তুটা তখন মরতে বসেছে, আর এই পতনের পর পতনের আঘাতে ভারাক্রান্ত নিজেকে শহরের কোলাহল থেকে সরিয়ে এনে একদিন চলে গিয়েছিলাম শহরের বাইরে, অনেক দূরে। হাঁটতে হাঁটতে ভাবনার জাল বুনতে বুনতে চলে গিয়েছিলাম একেবারে গঙ্গার তীরে। বসে আছি একা, বসে আছি স্রোতস্বিনী গঙ্গার বুকে দৃষ্টি রেখে। সামনে বড় বড় জাহাজের পর জাহাজ ভাসছে। মাথার ওপরকার বিরাট নীল আকাশটা যেন আমাকে দেখে বিদ্রূপের হাসি হাসছে। আমি দুহাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছি। একটার পর একটা ঘটনা মনের পর্দায় আসছে আর মিলিয়ে যাচ্ছে। দিদি, সংসারের অনটন, গৌরী, আমার স্বপ্ন, এই সবেরই পুনরাবৃত্তি। আবার গৌরীকে বড় বেশি করে মনে পড়ল। ওকে দেখতে ইচ্ছে করলো আমার। সেই ইচ্ছে অনেক চেষ্টা করেও কিন্তু দমন করতে পারছিলাম না। বাড়ি ফিরে এলাম। সারা রাত প্রায় গৌরীকে ভাবলাম আমি। পরদিন স্কুল বসার অনেক আগেই ওর স্কুলের কাছে চলে এলাম ওকে শুধুমাত্র দেখব বলে। সোজা এসে দাঁড়ালাম রমেশ মিত্র গার্লস স্কুলের কাছে। গৌরীকে দেখতে পাওয়া যাবে অথচ নির্জন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। যথাসময় গৌরী এলো। দূর থেকে ওকে দেখে এক তীব্র অনুভূতি খেলে গেল আমার মধ্যে। হঠাৎ আবিষ্কার করলাম গৌরীর সঙ্গে তাদের দারোয়ান, গৌরীর বডিগার্ড। ওর কাছে যাবার মতো সাহসই নেই আমার। লোকটির ওপর আমার ভীষণ রাগ হলো। দূরে দাঁড়িয়েই আমি অস্থির হয়ে পড়ছি। গৌরী আমাকে দেখতে পেয়েছিল, চোখের ইশারায় কথাও বলেছিল। ওর সেদিনকার সেই দু চোখের ভাষা মুহূর্তের মধ্যে যে কেমন করে বুঝে গিয়েছিলাম, আজ একটা ব্যাখ্যা করতে পারবো না। চোখের ভাষায় গৌরী আমাকে ছুটির সময় আসতে বলেছিল, বুঝলাম। আবার এলাম। গৌরীর ছুটি হওয়ার বেশ খানিকক্ষণ আগেই আবার এসে দাঁড়ালাম স্কুলের সামনে। ক্লাসে বসে গৌরী আমার কথা ভেবেছিল নিশ্চয়ই। গভীরভাবে সে আমাকে কল্পনা করেছিল বোধহয়। আমার দৃঢ় বিশ্বাস ছিল সে আমাকে ভালোবেসেছিল, ঠিক তাকে আমি যেমন করে ভালোবেসেছিলাম। ছুটির পর সেই বডিগার্ডের চোখ এড়িয়ে গৌরী আমার পাশ কাটিয়ে যাবার সময় ছোট্ট করে চাপা স্বরে বলে গেল, তুমি বাড়ি যাও, আমি দেখা করব তোমাদের বাড়িতে। আমি হারলাম না, জিতলাম। কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় যখন কেউ জিতে যায়, ঠিক সেই মুহূর্তে তার মনের অবস্থা যা হয়, আমারও ঠিক তেমনটাই হলো। আমি রীতিমতো খুশিতে টলমল করে উঠলাম। আমার এতটা খুশি হবার কারণ গৌরীর অকস্মাৎ আমাকে তুমি সম্বোধন। অবিশ্বাস্য সেই সম্বোধনে আমি যেন অনেকটা হালকা হয়ে গেলাম। আমার উৎসাহটা যেন অনেকখানি বেড়ে গেল। সেদিন সেই খুশির আমেজ নিয়েই আমি সরাসরি চলে এলাম আমাদের পাড়ার ক্লাবে। ইতিমধ্যে আমাদের বাড়ির তলায় থাকতেন গণেশদা। এই গণেশদা আমাকে জানিয়ে দিয়েছেন তিনি আমাকে সিনেমায় সুযোগ দেবেন। গণেশদা আমাকে সিনেমায় নামার সুযোগ দেবেন জানতে পেরে আমি আনন্দের আতিশয্যে ছুটে গেলাম মায়ের কাছে। মাকে খবরটা সব্বার আগে দেওয়া দরকার। প্রণাম করলাম মাকে। অসময়ে প্রণাম। মা বিস্ময়ে ভরা চোখ তুলে আমার দিকে তাকালেন। আমি বললাম, মা, আমি সিনেমায় অভিনয় করব, তুমি আমাকে আশীর্বাদ করো মা। মা আমাকে আশীর্বাদ করলেন। আর সেই মুহূর্তে গৌরীর কথা আমার বড় বেশি করে মনে পড়তে লাগলো। মনে হলো এই ব্যাপারে গৌরীর কাছ থেকেও অনুমতি নেওয়া দরকার। আমি অনেক ভেবেচিন্তে পরের দিনই আবার গেলাম রমেশ মিত্র গার্লস স্কুলের সামনে। গৌরীর সঙ্গে দেখা হতে সে আগের মতোই চুপি চুপি বলল, তুমি বাড়ি যাও, আমি তোমাদের বাড়িতে আজ যাব। তখন আর বেশি কথা কিন্তু হলো না। আমি ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে এলাম। অপেক্ষায় রইলাম গৌরী আসবে। আমার দীর্ঘ প্রতীক্ষা। গৌরী সেদিন কথা রেখেছিল। সোজা চলে এসেছিল একেবারে আমার কাছে, আর কাছে এসে লজ্জাবনত মুখে দাঁড়ালো।
আমি আস্তে করে বললাম, গৌরী, তোমার সঙ্গে একটা কথা আছে। গৌরী বলল, বলো। আমার প্রতি তার কতখানি আন্তরিকতা তা শুধু এইটুকু বলো আর তুমি সম্বোধনের মধ্যেই প্রকাশ পেল। বললাম, জানো, আমি সিনেমায় নামছি। তোমার মত কি গৌরী? বড় বড় দুটো বিস্ময় ভরা চোখ আমার চোখের উপর রেখে বলল, বেশ তো, এতে আবার আমার মত কি? সেই মুহূর্তে কোনো লজ্জা আমাকে ভর করেনি, কোনো সংকোচ বোধ করিনি। আবার বললাম, গৌরী, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমার মতামত আমার একান্ত দরকার। বন্ধু, আজ এই পর্যন্তই। আজ তুমি যে বয়সেরই হও না কেন, তোমার প্রথম প্রেমের সঙ্গে উত্তম কুমারের প্রথম প্রেমের মিল কোথাও খুঁজে পাচ্ছ কি না? আজ এই বয়সের ভারে ক্লান্ত হয়ে এসে নিজেকে আবিষ্কার করতে পারছো কি না? অবশ্যই সেটা জানাবে। জানাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার, কমেন্ট করে, বেল আইকনটা প্রেস করে অল করে দিতে কখনোই ভুলবে না। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। অবশ্যই প্রেম করবে কোনো কিছু পাওয়ার আশায় নয়, ভালোবাসার জন্যই ভালোবাসবে। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।